তফসিল ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা সিইসির। নির্বাচনে এসপিদের দায়িত্ব বণ্টন হয়েছে লটারির মাধ্যমে। ফেব্রুয়ারিতে বাংলাদেশে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখার অপেক্ষায় জার্মানি। রাষ্ট্রদূতের আশা সরকার আনন্দময় ভোট উপহার দেবে। পুরল করাইল বস্তির 1500-র বেশি ঘর। খোলা আকাশে রাত কেটেছে হাজারো বাসিন্দার। অভিযান সমাপ্তি ঘোষণা ফায়ার সার্ভিসের। শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। ভূমিকম্পে মানসিক চাপে নগরবাসী। আতঙ্ক কাটছে না অনেকের। বিশ্বের জনবহুল শহরের মধ্যে দ্বিতীয় শীর্ষ অবস্থানে এখন ঢাকা। এবং ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সম্মত ইউক্রেন। রাশিয়ার সঙ্গে আলোচনায় পাঠানো হবে বিশেষ দূত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। বিজিবি সদর দপ্তর আয়োজিত সংস্থাটি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় এএমএম নাসির উদ্দিন বলেন, কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। জানান ভোট কেন্দ্রগুলো রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি আমরা রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে অ্যাকর্ডিংলি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করবো আমরা। ঝুঁকিপূর্ণ একটা ফোকাস তো থাকবেই। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের সময় কোন এসপি কোন জেলার দায়িত্ব পালন করবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, 64 জেলার মধ্যে 18 জনকে তুলে আনা হয়েছে, বাকিরা দায়িত্বে থাকবেন। ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের থেকে আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছে পড়ছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য অপেক্ষা করছে জার্মানি। অন্তর্বর্তী সরকার একটি আনন্দময় নির্বাচন উপহার দেবে বলেও আশা করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রুটজার লটস। ক্ষমতার অপব্যবহারকারীদের বিচার হওয়া জরুরি, তবে তার দেশ ফাঁসির দণ্ড সমর্থন করে না বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাবের নিয়মিত অনুষ্ঠানে এবারের অতিথি ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুটগার লস। দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয়ে লিখিত বক্তব্যে কথা বলেন তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তার দেশ বোঝায় অবাধে সাধারণ মানুষের ভোট দেয়া, বলেন তিনি। সহিংসতাহীন সর্বোচ্চ ভোটার উপস্থিতিকে আদর্শ নির্বাচন বলে মনে করে জার্মানি রাষ্ট্রদূত। I think we share in general interests in 3 different broad areas, and that is our economic relations,
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্নে রাষ্ট্রদূত জানান, ক্ষমতার অপব্যবহার যারা করেছে তাদের বিচার হওয়া জরুরি, তবে ফাঁসি সমর্থন করে না তার দেশ। So you sell much more to us than we vice versa sell to you, which is a rather unique. বাংলাদেশে একটি আদর্শ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর নির্বাচনের পর রিকনসিলিয়েশনের জন্য আবারও রাজনৈতিক দলগুলো সংলাপ চালিয়ে যাবে, এমন আশা জার্মান রাষ্ট্রদূতের। Can freely express their opinion. ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে পুড়েছে শত শত ঘর। সব হারিয়ে নিঃস্ব হওয়া অনেকে রাত কাটছে খোলা আকাশের নিচে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, কাল সন্ধ্যা থেকে আসলে জানাচ্ছিলেন আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলের খবর। প্রায় 24 ঘন্টায় কেটে গেল, কি বলছেন সারা রাত আগুনের সাথে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো এবং তাদের পাশে কেউ দাঁড়িয়েছে কিনা জানাবেন। সর্বস্বহারা এইসব পাশে করে যদি দেখেছি, বিভিন্ন বিদেশি এনজিও সহ দেশি যে এনজিও মানুষের পাশে যারা সবসময় কাজ করে থাকেন তাদেরকে আমরা দেখেছি, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও শুধুমাত্র এনজিওগুলো নয়, আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু প্রতিটা ঘরে ঘরে যে সমস্ত ক্ষতিগ্রস্ত কিংবা ঘরগুলো পুড়ে গেছে সেই পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের নামের লিস্ট পর্যন্ত করে নেওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসছেন, তাদেরকে প্রতি বেলা করে যে খাবার, সকালে নাস্তা, আমরা দুপুরে খাবার দিতে দেখেছি। এছাড়া একটি যে সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু প্রতিনিয়ত তারা করে যাচ্ছেন। পাশাপাশি যদি বলতে চাই যে বহুবার এই জায়গাটিতে, এই কয়েল বস্তিতে আগুনের ঘটনা কিন্তু ঘটেছে। সেই আগুন লাগার পরবর্তীতে তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম চালিয়ে যাওয়ার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকে যা যা ঘর পুড়ে গেছে তারা বিকল্পভাবে বসবাসযোগ্য করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু করছে। কেউ যে পুড়ে যাওয়ার টিন গুলো রয়েছে সেই টিনগুলো দিয়েই কিন্তু তারা ভ্রাম্যমান একটি ঘর তুলেছেন। পাশাপাশি কেউ পলি দিয়ে উপরে ছাদ বানিয়ে, ছাদের মতো করে কিন্তু তারা সেখানেই অবস্থান করছে সেই ঘরটাতে। আর সেইখানে আমি অনেকেই দেখেছি যে এখানে এক ভিক্ষুককে আমরা দেখেছি। সেই ভিক্ষুক তার একটি সঞ্চয় ছিল 4000 টাকা, দীর্ঘদিন ধরে তিনি জমিয়েছিলেন। সেই 4000 টাকা পুড়ে গেছে। সেই 4000 টাকাও কিন্তু সেই কয়লার মধ্যে, তার পুড়ে যাওয়া যে ঘরের মধ্যে আসবাবপত্র পুড়ে গেছে, সেখানেও কিন্তু সেই 4000 টাকা তারা সেই ব্যক্তিটি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। তো এইরকম আর্তনাদ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি এবং কি তারা আশা করছেন, তারা প্রত্যাশা করছেন যে সংশ্লিষ্ট যারাই থাকুক না কেন, যারা সহায়তা করবে তারা যেন এই স্থায়ী সমাধান খুঁজে বেড়াচ্ছেন। সেই সমাধানটা আসলে কারো কাছ থেকে পাচ্ছেন না। সেই বিষয়গুলো কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার বিচার কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগের বিষয়ে বুধবার আংশিক শুনানি হয়েছে। অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। রাষ্ট্রপক্ষ অভিযোগ করে 23 নভেম্বর একটি টিভি চ্যানেলের টক শোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে নানা বিরূপ মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রসিকিউশন বলছে এসব বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করেছেন এবং বিচারক ও বিচার প্রার্থীদের অবমাননা করেছেন। প্রসিকিউশন জানায় এই ধরনের অভিযোগে সর্বোচ্চ শাস্তি 1 বছরের কারাদণ্ড। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুক ট্রাইব্যুনালের সামনে পড়েছি, আর এছাড়াও আরও অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। আমরা সুনির্দিষ্টভাবে শুধু উনার উপরে এনেছি, কারণ এই কথাটা উনি বলেছেন। বিশ্বের জনবহুল শহরের শীর্ষ অবস্থানে এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে জাকার্তায় 4,19,00,000 মানুষ বসবাস করে। ঘন বসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে 3,66,00,000 মানুষ বসবাস করে। তালিকায় ঢাকার পরই রয়েছে জাপানের রাজধানী টোকিও। তৃতীয় অবস্থানে থাকা শহরটির মোট জনসংখ্যা 3,34,00,000। এর আগে শহরটির অবস্থান ছিল 9মে। 2050 সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। 33টি মেগাসিটির মধ্যে 19টি এবং শীর্ষ 10টির মধ্যে 9টি এশিয়ায় অবস্থিত।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 140 জামালপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 3 আসনে। এটি মেলান্দহ এবং মাদারগঞ্জ দুটি উপজেলা নিয়ে আসন। এখানকে বিএনপি থেকে মনোনীত হয়েছেন মুস্তাফিজুর রহমান বাবলু। উনি অফিসিয়াল কারণে উনি ঢাকাতে আছেন। ওনার সাথে ওনার বিকল্প হিসেবে আমরা আমাদের সাথে যুক্ত আছেন সাধারণ সম্পাদক মানে আপনার মঞ্জুরুল ইসলাম কবির মঞ্জু ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা দেখছি যে বাবলু ভাই বলেছেন এক জায়গায় যে উনি যদি নির্বাচিত হন, কাজ করছেন, তাহলে আপনার এলাকাকে যে দুটি আসন বদলে দিবেন। তো কিভাবে আপনার কাজ করছেন যে বদলে দেওয়ার বিষয়ে? আপনার আমাদের বাবুল ভাই আমাদেরকে বলছে দীর্ঘ 25 বছর যাবৎ বাবুল ভাই আমাদের মেলান্দহ দলটার বিএনপি নিয়ে কাজ করছে। দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের যে ফ্যাসিস্টের ইয়েতে যে মোকাবেলা করা, আমাদের নেতাকর্মীদের মামলা হামলা থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল নেতাকর্মীদের মামলাতে জেলখানায় যাওয়া, খোঁজখবর নেওয়া আমাদের বাবুল ভাই করে আসছে। এবং সে নিজেও আপনার 1 বছরের বেশি 5 বারে 1 বছরের বেশি গ্রেপ্তার হওয়ার পরে 5 বার গ্রেপ্তার হওয়ার 1 বছর বেশি যে হাজত খাটছে। আন্দোলনের মধ্য দিয়ে সে রাজপথ থেকে বারবার গ্রেপ্তার হয়েছে। তার মধ্য দিয়ে নেতাকর্মীদের সঙ্গে আমাদের আছে। আমার নেতাকর্মীদের তার কমিটমেন্ট হলো একটাই, যে সে তার ব্যক্তিগতভাবে তার কোনো মানে লোভ লালসা নেই। সে আপনার মেলান্দহ মাদারগঞ্জের উন্নয়নের জন্যই কাজ করবে। এই কমিটমেন্ট প্রত্যেকটা মিটিংয়ে নেতাকর্মীদেরকে সে দিয়ে যাচ্ছে। আমরা শুনেছি এখানে একদম দলের জন্য নিবেদিত প্রাণ, দলের কাণ্ডার হিসাবে তাকে অভিহিত করা হয়। উনি জনপ্রিয় হয়ে উঠছেন। কিন্তু যেটি শুনছি যে উনি মনোনয়ন পেয়েছেন, তারপরেও কিছু আরও যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা পাননি, তারা একটা ক্ষোভের আগুনে জ্বলছেন। তাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য আপনারা কীভাবে কাজ করবেন, কী বলবেন তাদের উদ্দেশ্যে আপনি? আসলে মনোনয়ন প্রত্যাশীর একটা বিষয় থাকে, যারা প্রত্যাশা করছে তাদেরকে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের রাজনীতি কতদিন যাব করে রাজনীতিতে আমাদের তাদের মানে এই 17 বছরের যে আমাদের দলের সবচেয়ে দূর সময় তারা কোথায় ছিল, তারা আমাদের দলের সঙ্গে কেউ আমার কাছে কেউ প্রত্যাশা করছে দলের সঙ্গে রিলেটেডই না, দলের নেতাকর্মী তাদেরকে চিনেও না। সে প্রত্যাশা করতে পারেন, প্রত্যাশা করলে তো আমাদের না, আমাদের যারা আমাদের বাবুল ভাইয়ের বাইরে এখানে প্রত্যাশা করার মতো বাবুল ভাইয়ের আশেপাশে আমি কাউকে আমাদের কাছে মনে হয় না। আমাদের দল, আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, আমাদের কাছে আমি মনে হয় না যে এরকম প্রত্যাশা আছে। তারপরেও চাচ্ছে, আমরা চেষ্টা করব। ওরা দলের কাছে বারবার আপিল করছে, দল লাস্ট পর্যন্ত আমাদের তো নমোশন দিয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের ইয়েতে আমাদের দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দলীয় প্রার্থী 237 জন ঘোষণা করেছে। তার মধ্যে মেলান্দহ মাদারগঞ্জ জামালপুর 3 মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে ঘোষণা করেছে। সেই জন্য আমাদের দলীয় প্রার্থী, একক প্রার্থী বাবুল ভাই। আমরা যেহেতু প্রার্থী, আমাদের দলীয় প্রতীক আমাদের কাছে, আমরা তাদেরকে ম্যানেজ করে চেষ্টা করব। তারপরেও তারা ইচ্ছা, আমরা তাদের সঙ্গে কোনো যাচ্ছি না, ক্লেশে যাচ্ছি না। আমরা তারা বলতেছে, আমরা চেষ্টা করতেছি নির্বাচনে যখন শুরু হয়ে যাবে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। আমরা যতটুকু জানছি যে আওয়ামী লীগের ঘাঁটি, যদিও আওয়ামী লীগ মাঠে নেই, ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, জামায়াত বলছে তাদের অবস্থানে ভালো। আপনাদের কোনো তারপরে কোনো চ্যালেঞ্জ মনে করছেন এই আসনটিতে আপনারা? আমার কাছে আওয়ামী লীগের ঘাঁটি শব্দটা বলার কারণ হলো, স্বাধীনতার পর থেকে এই আসনটি আসলে বিএনপি পায়নি। এর বিভিন্ন কারণ আছে। কারণ হলো আপনারা জানেন, এটা আমাদের 2001-এ আমরা নির্বাচন যে ভোটের নির্বাচন হয়েছে 2001-এ আমরা বাবুল ভাইকে আমরা ধানশীষ প্রতীক পাইনি, কিন্তু তারপরেও বাবুল ভাইকে নিয়ে আমরা ফাইট করছি। আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবুল ভাই প্রায় পারের কাছাকাছি গিয়েছিল। মির্জা আজমের চক্রান্তের কাছে আমরা হেরে গিয়েছি। সাধারণ সাধারণ জনগণ, মেলান্দহ মাদারগঞ্জের ভোটার, আমার কাছে মনে হয় 90% 80 ভোটাররা বিএনপিকে ভোট দিবে, ধানেশীষকে ভোট দিবে, বাবুল ভাইকে ভোট দিবে করে সিদ্ধান্ত নিয়ে আছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে এটা আওয়ামী লীগের, আমার মেলান্দহতে জামালপুর জেলায় আমার কাছে মনে হয় যে মেলান্দহ মাদারগঞ্জ সবচেয়ে ভালো জায়গা বিএনপির অবস্থান হিসেবে আমরা আছি। এটা মনে ভোটারদের আগ্রহ, ভোটারদের যে স্পিড, ভোটারদের যে আপনাদের স্বতঃস্ফূর্ততা, সেই জায়গায় আমরা অনেক ভালো অবস্থানে আছি। এবং আমাকে সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। বাবুল ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে জামালপুর 4 আসনে অন্যজন রাজনৈতিক প্রার্থী তাদের সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করা হবে। ইন্স্যুরেন্স খাত দলীয়করণ মুক্ত করা হবে। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্নভাবে টাকা বের করা, এই সংস্কৃতিটা
পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেছেন, নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। প্রতিশোধ পরায়ণ, স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসা পরায়ণ এবং একজন শাসকের হাতে সেই রাষ্ট্র যে কোনো মানুষকে যে কোনোভাবে তাকে পর্যদস্ত করে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 1 বছর পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। সকালে আইনজীবী ভবনের সামনে মানববন্ধনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করার দাবি জানানো হয়। এ সময় আইনজীবীরা বলেন, 1 বছরেও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। 21 জন আসামি এখনও পলাতক। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে। 2024 সালের 26 নভেম্বর আদালত ভবন এলাকায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। ওই দিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়েছিল। হত্যাকাণ্ডের ঘটনার পর তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় 31 জনকে আসামি করে হত্যা মামলা করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি অবসান ঘটছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেছে ইউক্রেন। এরপরই পুতিনের সাথে আলোচনার জন্য বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনার ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। 3 বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বহু প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। নিজেদের ক্ষয়ক্ষতির সঙ্গে এই যুদ্ধ প্রভাব ফেলেছে গোটা দুনিয়ায়। সেই যুদ্ধই হয়তো থামতে চলেছে। যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে তৈরি হয়েছে শান্তির নতুন সেতু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে নিজের বিশেষ দূতকে মস্কো পাঠাচ্ছেন ট্রাম্প। আলোচনা ভালোই চলছে। আমি মনে করি আমাদের আগে চুক্তিটা চূড়ান্ত করা উচিত। রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছি, কিছু অগ্রগতিও হচ্ছে। তারা চাই যুদ্ধের অবসান হোক। কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে পরিণতি। এর আগে গত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা টানা বৈঠক করেন। ট্রাম্পের প্রস্তাব প্রথম দিকে ইউক্রেনে সমালোচিত হলেও সংশোধিত পরিকল্পনায় এখন নীতিগত সমর্থন দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তির পথে সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি। প্রক্রিয়াটি আলোচনার টেবিলে আছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ইউরোপ ও সব অংশীদারদের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত। দেশ ও জনগণের স্বার্থে এটা যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক সংকেত এসেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে রাশিয়া এখনো স্পষ্ট করেনি দখলকৃত অঞ্চলগুলো নিয়ে তাদের অবস্থান কতটা নমনীয় হবে। বিশ্লেষকদের মতে এটি যুদ্ধ সমাপ্তির সবচেয়ে বড় সুযোগ, কারণ যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া একসাথে শান্তির পথে আগ্রহ দেখাচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জনে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থা আবহাওয়া অফিস। বন্যায় থাইল্যান্ডের দক্ষিণের 9টি প্রদেশ প্লাবিত হয়েছে। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ। প্লাবিত হয়েছে পর্যটন নগরী হাত ইয়াই সহ বিস্তীর্ণ এলাকা। এসব এলাকায় অনেক মানুষ ঘরবাড়ি, হোটেল ও দোকানপাটে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তবে ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বন্যায় থাইল্যান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20 লাখ মানুষ। হাত ইয়াইয়ের সরকারি স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বন্যার পানিতে মূল সরকারি হাসপাতালের প্রথম তলা তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে হেলিকপ্টারে খাদ্য সরবরাহ সহ গুরুতর রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে বন্যার পানিতে প্লাবিত থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়ার 8টি অঞ্চলও। তবে দেশটিতে হতাহতের খবর নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগেই বিতর্ক উস্কে দিলেন লিটন দাস। টাইগার ক্যাপ্টেন বলছেন, দল নির্বাচনে তার সাথে কথা বলেনি নির্বাচক প্যানেল। শামীম পাটোয়ারি যে বাদ পড়বেন তা জানতেন না ক্যাপ্টেন, জানা ছিল না কোচ সিমন্সেরও। বিশ্বকাপেও যদি তার মতামত না নিয়ে দিয়ে দেয়া হয় দল, নিরুপায় লিটন সেই দল নিয়েই নেমে পড়বেন মাঠে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাজিমের রিপোর্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ প্রেস কনফারেন্সে সিরিজ ছাপিয়ে আলোচনায় দল নির্বাচন। শামীমকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা জানেনই না অধিনায়ক, দায় চাপালেন নির্বাচক প্যানেলের ওপর। অথচ সবশেষ কয়েক সিরিজে শামীমের চেয়ে খারাপ পারফর্ম করেও টিকে গেছেন জাকের। এমন নির্বাচনের ব্যাখ্যা কি? থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিশ। বিশ্বের অন্যান্য দেশে যেমন ক্রিকেট দল নির্বাচনে অধিনায়কের ভূমিকা থাকে, সেখানে বাংলাদেশ যেমন ব্যতিক্রম। প্রেস কনফারেন্সে লিটন নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন। সেই জায়গাটাতে বুঝিয়ে দিলেন দল নির্বাচনে তার ক্ষমতা কতটুকু। বিসিবি তাকে নির্দেশনা দিয়েছে, যে দল দেওয়া হবে সেটা নিয়েই ভালো করতে হবে এবং কাজ করতে হবে। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের চ্যালেঞ্জ বিশ্বকাপ। সেখানেও যদি দল নির্বাচনে অধিনায়ক ও কোচের স্বাধীনতা না থাকে, কি করবেন লিটন? কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত, সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। এমনিতেই যৌন হয়রানি বিপিএল ইস্যুতে টালমাটাল বিসিবি। এবার জাতীয় দলের মধ্যে এমন সমন্বয়ের অভাব লিটন প্রকাশ্যে আনায় অস্বস্তি বাড়বে ক্রিকেট বোর্ডের। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। 25 বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে সাউথ আফ্রিকা। গুয়াহাটি টেস্টের পঞ্চম ও শেষ দিনে 140 রানে অল আউট হয়ে 408 রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। একই সাথে 2 ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে প্রোটিয়ারা। 2 উইকেটে 27 রানে পঞ্চম দিন শুরু করে ভারত। লাঞ্চের আগেই আরও 3 উইকেট হারিয়ে বসে ওরা। জাদেজা আর সাই সুদর্শন একটু আশা জাগালেও খুব বেশি দূর যেতে পারেনি। 6 উইকেটে 130 থেকে 140-এর মধ্যেই গুটিয়ে যায় ভারত। জাদেজা করেছেন সর্বোচ্চ 54 রান। হারমার 6 উইকেট নিয়ে রীতিমতো ধসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইন আপ। আবারও ইনজুরির কারণে কপাল পুড়ল নেইমার জুনিয়রের। 2025-এ আর মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই পোস্টার বয়। হাঁটুর চোটের কারণে মাঠ থেকে ছিটকে গেলেন তিনি। এদিকে কদিন আগেই 2026 বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমারকে ফেরার জন্য 6 মাস সময় বেঁধে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপ খেলতে হলে 6 মাসের মধ্যে ইনজুরি সেরে ব্রাজিল তারকাকে আসতে হবে বলে জানান ব্রাজিল কোচ। এছাড়া নিজের খেলা শেষ ম্যাচে সান্তোসের হয়ে মিরাসলের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে সান্তোস। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন নেইমার। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। বছরের ব্যবধানে খেলাপি ঋণের অঙ্ক বেড়েছে 3,60,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণ বিতরণ হয়েছে 18 লাখ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 35.73%। গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,85,000 কোটি টাকা বা 16.93%। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগের চেয়ে নিয়ম কঠোর করা, নজরদারি বাড়ানো এবং পুরনো গোপন ঋণ প্রকাশ পাওয়ায় খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। এদিকে নির্বাচন পর্যন্ত অপরিহার্য না হলে বিদেশ যেতে পারবেন না ব্যাংকাররা, এমন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ম্যানেজিং ডিরেক্টরদের সাথে কথা হয়েছে, তাদের বলা হয়েছে যে আপনাদের এন্ডে আপনারা এটাকে দ্রুত কমিয়ে আনার ব্যবস্থা করেন। তো যার ফলে যে সমস্ত ঋণগুলো হয়তো খুব সহজে, খুব সাধারণ কারণেই হয়তো ক্লাসিফাই হয়েছে, সেগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে সেগুলো আবার তার অশ্রেণীকৃত রূপে এসে ফিরে আসতে পারবে। এছাড়া আমরা বেশ কিছু ইনসেন্টিভ পলিসি নিয়েছি, জিনিসটা যে রিকভার করতে পারলে সেগুলোর উপর ইনসেন্টিভ দেওয়া, সেটাও হয়েছে। তো সেগুলো কাজ করছে। দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া, আর এজন্য দেশের ভেতরে ও বাইরে গড়ে উঠেছে হাজার হাজার মোবাইল অ্যাপস। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন পেমেন্ট ব্যবস্থা সহজ হওয়ায় সামান্য টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকায় অনলাইনে জুয়া খেলা যায়। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্প আয়ের মানুষ ও তরুণরা। টাকা না পেয়ে অভিভাবকদের সাথে সন্তানদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরছে। জুয়া খেলার সম্প্রসারণ ঘটেছে ডিজিটাল মাধ্যমে। প্রতিটি ঘরে, প্রতিটি মোবাইলে হাজার হাজার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সুযোগ তৈরি হয়েছে। যে কেউ ঢুকে যেতে পারে এই জুয়ার রাজ্যে।
কয়েক পয়সা থেকে শুরু করে হাজার কোটি টাকায়ও খেলা যায় এসব জুয়া। লেনদেন হয় নগদ, রকেট, বিকাশ উপায়ের পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও। তরুণদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের এই কর্মীরা বলছেন, আবদার মতো টাকা না পেয়ে অনেক তরুণ কিশোরের সঙ্গে সম্পর্কে চিড় ধরছে পরিবারের। ইন্টেনশনটা হচ্ছে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করবে, এর জন্য অনেক টাকা লাগবে, সে এর জন্য সাইটে ইনভেস্ট করছে, কিন্তু আসলে সেখান থেকে সে রিটার্ন পায় না। আইডিয়ান আর যদি ছেলে মেয়েদের কথাটা চিন্তা করি, এদের মাঝখানে দূরত্ব হওয়ার পিছনে কিন্তু এটা একটা বড় কারণ, যে অনলাইন জুয়াটা। আপনি জুয়া খেলবেন কিন্তু অন্যরা টের পাবে না, এই জন্যই মূলত অনলাইন জুয়াটা আসছে। আমাদের খেলার জায়গা কমে যাচ্ছে। সো আসলে গভর্নমেন্টের এরকম পলিসি করা উচিত। আসলে অনলাইন জুয়াতে কারা যাচ্ছে, বিশেষ করে টিনেজ যারা বেশি তারাই যাচ্ছে, তাদের খেলার সুযোগটা বেশি করে দিতে হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। সমস্যা যেটা হচ্ছে, এটা একটা মহামারীর পর্যায়ে চলে গেছে। আর আগে এটাকে বন্ধ করার চেষ্টা করতে ছিল, যেটা আগে হয়তো আমরা লক্ষ্য করিনি। নিম্ন আয়ের যে মানুষগুলো, তারা হচ্ছে সবচেয়ে বেশি বঞ্চিত। এবং আমি একটা তথ্য দেখলাম যে ঢাকা শহরে এখন যেমন আমরা দেখছি ব্যাটারি চালিত রিক্সা চালানোর সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং এই মানুষগুলো ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তারা একটু স্বাচ্ছন্দ্য রিক্সা চালাচ্ছে বটে, এবং সেই সঙ্গে আয়ও করছে আগে চেয়ে বেশি। এবং এই মানুষগুলো একটা বড় অংশ এই জুয়ার পিছনে তারা এই অর্থগুলো ব্যয় করছে। জুয়ার অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে লেনদেন হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সরাসরি ব্যবস্থা নিতে পারে না। আমরা অনেক রিপোর্ট পেয়েছি বিএফআই এর মাধ্যমে তারা কাজ করছে। আমরা যখন অনেকগুলো পাই যেগুলো সরাসরি বাংলাদেশ ব্যাংকের পক্ষে করা সম্ভব না, যেগুলো আদার এজেন্সি ইনভলভ আছে, সেগুলো আমরা রিকোয়েস্ট করি বিএফআই এর মাধ্যমে তথ্য নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা। অনলাইন জুয়া ব্যাপকভাবে বাড়লেও তা বন্ধে সরকারের ভূমিকা কি, এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বা সংশ্লিষ্ট উপদেষ্টার বক্তব্য চেয়েও পাওয়া যায়নি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি ক্রয়ে 1% অতিরিক্ত এসএমই অংশগ্রহণ হলে নতুন কর্মসংস্থান তৈরি হয় প্রায় 30 থেকে 50 হাজার। আর নারী মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পেলে অর্থনীতি ও পারিবারিক আয়ের প্রবৃদ্ধি হয় এবং নতুন প্রতিষ্ঠানের জন্য বাজার উন্মুক্ত হয়। তাই সরকারি ক্রয়ে অতি ক্ষুদ্র, নারী ও নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানিয়েছেন এসএমই খাতের উদ্যোক্তারা। সকালে রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট BIMA এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে বক্তারা এই দাবি জানান। এ সময় সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা ধরনের উদ্যোগের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। এর জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে এরই মধ্যে সরকারি ক্রয়ে এসএমই উদ্যোক্তাদের জোরালো অংশগ্রহণ অর্থনীতিকে গতিশীল করেছে। তাই বাংলাদেশেও এই সম্ভাবনা লাভে আগাতে হবে। ইজিপির ব্যাপারে হয়তো অনেকে জানি না, তো আমার থেকে যেটা কমিটমেন্ট থাকবে, আমরা কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করবো এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকেও, এবং এখানে আমরা রিসোর্স পার্সন এনে আপনাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করবো। আপনাদের যদি কোনো ট্রেনিং নিড থাকে, আমরা অফকোর্স আমাদের যে সাইট আছে ওখানে আমরা ট্রেনিংয়ের ডিক্লারেশনগুলি দিব। বিদেশি প্রতিষ্ঠানের হাতে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের অপারেটিং কার্যক্রম তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। জানান, এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে দেয়া হবে হরতাল ও অবরোধের মতো কর্মসূচিও। নগরীর বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তারা। 5 ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শ্রমিক নেতারা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম। এই বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রতিবাদ করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তারই অংশ হিসেবে বুধবার সকালে 3 ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। পুলিশি নিষেধাজ্ঞা থাকায় টোল প্লাজা সড়ক ও বড়পোল এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। 3 ঘন্টা অবরোধ কর্মসূচি থাকলেও পুলিশের অনুরোধে তা নামিয়ে আনা হয় 1.5 ঘন্টায়। এ সময় সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান আন্দোলনকারীরা। দিন দিন যখন আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কেন এখানে ইনভেস্টের প্রয়োজন দেখা দিল? আজকে সরকার একতরফাভাবে যেটি করতে যাচ্ছেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। নিউ টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে আজকে যে অবরোধ, এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5 ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব। অবরোধের কারণে বন্দরে গাড়ি প্রবেশ করতে না পেরে তৈরি হয় যানজটের। সকালবেলা বিসমিল্লাহ করে গাড়ি টান দিয়েছি, এখন এখানে অবরোধ চলতেছে।
এই জন্য তো আমার বিশাল সমস্যা। টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে এই আন্দোলন আর কি এখন কখন ছাড়বে বা কিভাবে যাব ঠিক বলতে পারতেছি না। বন্দরের নিরাপত্তার কথা জানাই পুলিশ। সর্বোচ্চ মাত্রার আমরা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যবস্থা নিয়েছি। যে কোনো ধরনের মানে নাশকতামূলক কর্মকাণ্ড এখানে ইনশাল্লাহ ঘটবে না, ঘটবার সুযোগ পাবে না। আমরা সে ধরনের সুযোগ কাউকে দিব না। গত 17 নভেম্বর লালদিয়াচরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি করে সরকার। একই দিন পানগাঁও নৌ টার্মিনাল 22 বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউএই দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা 20 পয়সা আর কিনছে 28 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা ও ক্রয় মূল্য 92 টাকা। এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলেও পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। আন্তর্জাতিক বাজারে উঠানামা করতে দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে গেল কয়েকদিনে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 4150 ডলার দরে। ঊর্ধ্বমুখী রূপার দরও বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $51.91 দরে। দর বাড়ার প্রবণতা দেখা গেছে ইস্পাতেও। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3103। তবে খানিকটা ঊর্ধ্বমুখী ক্রুড অয়েলের দাম। প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে 58 টাকা 10 সেন্টে। বিশ্ববাজারে খানিকটা বেড়েছে কয়লার দরও। প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে দাম আজ $111.15। আন্তর্জাতিক বাজারে উঠানামা করতে দেখা গেছে খাদ্যশস্য ও ভোজ্য তেলের দামে। চালের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি 100 ওয়েট চাল এখন $10.21 বিক্রি হচ্ছে। খানিকটা কমেছে গমের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $525.80 দরে। দাম কমার প্রবণতা দেখা গেছে ভুট্টার। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $424.33 দরে। তবে নিম্নমুখী পাম অয়েলের দরও। প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4040 এবং প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $14.90 দরে।